স্বাগতম পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। প্রেমের ফাঁদ পাতা ভুবনে প্রভাবশালী কোনো পুরুষের বিরুদ্ধে কোনো নারী প্রতারণার অভিযোগ আনলে প্রেমের ফাঁদ পেতে স্বীকার করতেন উনি বা ধরতেন উনি, এই ধরনের কথাবার্তা গণমাধ্যমে দেখা যায়। নারীরা কিভাবে প্রেমের ফাঁদ পাতেন, আর সেই ফাঁদে অবুঝ পুরুষরা কিভাবে আর কেনই বা ধরা দেন? নারীর জন্য অবমাননাকর এইসব ধারণা সমাজে কেন ছড়িয়ে দেওয়া হয়, আর নারীর নিরাপত্তাই বা কোথায়? আজ অন্য পক্ষে আমরা আলোচনা করব প্রেমের ফাঁদে পুরুষ, নারীর নিরাপত্তা নিয়ে আলোচনা কেন নেই এই বিষয়ে। সাথে আছেন আমরাই পারির প্রধান নির্বাহী জিনাতারা হক এবং আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কয়েকটি বিষয় আসলে সামনে আছে এবং আমার মনে হয় যে জিনাতারা হক আপনাকে দিয়ে যদি শুরু করি, আমরা যেই ট্যাগলাইনটা করেছি যে প্রেমের ফাঁদে পুরুষ, এগুলো আসলে গণমাধ্যমে অহরহ আমরা লেখা দেখি এবং সেই সাথে অনেক সময় আদালত থেকেও এই ধরনের কথা উকিলরা বলে থাকেন। আমার প্রশ্ন হচ্ছে, প্রেমের ফাঁদ আসলে কিভাবে নারী পাতে, যেটি আমি প্রথমে বললাম, আর সেখানে আসলে কোন অবলা পুরুষ কেনই বা ধরা দেন? প্রেমের ফাঁদ বিষয়টা আসলে কি? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসিকে, যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এবং এই ইস্যুটা এমন যে এটা হচ্ছে যে প্রতি সময় সকল রাজনৈতিক দলের সময় আমরা এটা দেখি যে এই নারীকে আমরা যখনই দেখি যে সে কোনো একটি নিপীড়নের মুখে পড়ছে বা তার বিরুদ্ধে কোনো রকম একটা মামলা হচ্ছে বা কোনো অভিযোগ হচ্ছে, তখন এই শব্দটা খুব ব্যবহার হয় যে নারীকে দায়ী করার ক্ষেত্রে এই ধরনের কিছু আমরা বলতে পারি যে ট্যাগ দেওয়া বা কিছু তাকে তার ইমেজ দাঁড় করা যে সে প্রেমের ফাঁদ তৈরি করেছে। এখন বিষয়টি হচ্ছে যে হ্যাঁ, প্রতারণা কি নারীরা করে? না, করে, নারীরা করে, কিন্তু যখনই নারী প্রতারক হিসেবে উপস্থিত হয় তখন সবসময় আমরা তাকে মনে করতে থাকি যে সে হচ্ছে যে তার শরীর এবং তার প্রতি পুরুষকে আকৃষ্ট করার জন্য সে নিজেকে ব্যবহার করছে। তার মানে আমরা নারীকে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের নিজস্ব মনস্তত্ত্ব আমরা এইভাবেই তৈরি আমাদের এই সমাজের, যে নারীর একটি নেগেটিভ ইমেজ। এবং আপনি দেখেন এটা কিন্তু যে শুধু ঘটনা তা না, এইটা নিয়ে সিনেমাও তৈরি হচ্ছে। আপনার অনেক আগে আপনার মনে আছে যে এটির নাম নড়াইলেই বোধ হয়, যে ও যখন মিন্নি, হ্যাঁ, আর বলা হলো যে বরিশালের ঘটনা, হ্যাঁ, এরকম আরো অনেক ঘটনা দেখা হচ্ছে যে বারবারই বলা হচ্ছে যে অতটুকু মেয়ে মানে খুনাখুনি হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। এবং আমরা জানি ওটা একটা কিশোর গ্যাংয়ের ঘটনা, আমরা জানি ওখানে রাজনৈতিক শক্তি জড়িত ছিল, কিন্তু সব দোষ গিয়ে পড়লো সেই নাকি এরকম একটি প্লট সাজিয়ে তার স্বামীকে হত্যা করিয়েছে। তার মানে হচ্ছে কি নারীকে কি পরিমাণ নেতিবাচক এবং কি পরিমাণ ভয়ঙ্কর করে উপস্থাপন করা হয়। এখানে সংশ্লিষ্ট থাকতেই পারে, কিন্তু একমাত্র সংশ্লিষ্ট হিসেবে তাকে, এবং আপনি বিচারের রায়টা দেখে থাকেন এবং সেখানে কিছু বিচারক পর্যন্ত বলেছেন যে আমাদেরকে নারীদের কি কি করতে হবে সেরকম কিছু নির্দেশনা উনি দিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে যে এই সমাজ, অনেকেই মনে করেন সমাজ নষ্টের একটি প্রধান কারণ হচ্ছে নারী। এবং আপনি আজকে যেটা বলছেন যে প্রেমের ফাঁদ নারীই পাতে, অথচ আমরা কিন্তু দেখি যে আজকে যে সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন ধরনের পুরুষ প্রচন্ডভাবে নারীকে প্রতারণার মধ্যে ফেলে এবং নারী কি পরিমাণে নির্যাতনের মুখে পড়ে। এই প্রতারণার ঘটনাগুলো বিশেষ করে আমরা দেখছি যে বিশেষ করে যে মেসেঞ্জার বলেন, বিভিন্ন টিকটকের যে পার্টিগুলো বলেন, এরকম নানা ঘটনায় নারীকে অপহরণ করা, নারীকে পাচার করার মধ্যে নারী পড়ে যায়। অর্থাৎ তখন কিন্তু পুরুষ ফাঁদ পেতেছে এমন বলা হয় না। আমরা বলি না যে পুরুষ সে প্রেমের ফাঁদ পেতে এটা করেছে, আপনি এ ধরনের নিউজও দেখবেন না। এবং আমার কাছে মনে হয় ভাষাটাও খুব সমস্যাজনক, মানে এটা আমরা ভাবি দেখে এটা ভাষায় চলে আসে। আমি একটু ফাহমিদা আক্তার আপনার কাছে জানতে চাই যে নারীর নিরাপত্তার বিষয়টি যদি আমি বলি, ধরেন কোনো নারী প্রতারিত হলো প্রেমের একটা সম্পর্ক থেকে, সে প্রতারণার কথা
আসলে আদালত পর্যন্ত যাওয়া তো আসলে অনেক পরের কথা, কারণ আমাদের অনেকগুলো ধাপ পার হতে হয়। কিন্তু আসলে আপনার কি মনে হয় একজন আইনজীবী হিসেবে যদি আপনি বলেন, এই যে এতগুলো ধাপ পার হয়ে তারপরে আইনের কাছে আসে, সে কি আসলে রেসপেক্টটা পায়? সে কি ডিগনিটি নিয়ে তার কথাগুলো বলতে পারে বা শোনে তার কথা আদালত, যদি এরকম কোনো ঘটনা ঘটে? তাহলে নারীরা আসলে করবে কি? সে যদি এরকম প্রতারণার শিকার হয়, তখন সে আসলে ফেসবুকে না লিখে সে আর কী বা করবে, এই প্রশ্নও আসে। যদিও আমরা ফেসবুকে এই ধরনের মবের বিরুদ্ধে কথা বলি সবসময়, আপনার কাছে প্রশ্ন এটাই যে সে রেসপেক্টটা পায় কিনা। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তর যদি আমি এক কথায় দিতে চাই, না। কারণ হচ্ছে যে নারীরা কিন্তু আমাদের সমাজে নানানভাবে নিপীড়িত হচ্ছে, এবং এতটাই নিপীড়িত হচ্ছে যে একটা দেশে যখন কনস্টিটিউশনে বলা থাকে যে নাগরিকদের ইকুয়ালিটি বিফোর ল আছে, রাইট টু ইকুয়াল প্রোটেকশন অফ ল আছে, কিন্তু নাগরিক তো ছেলে মেয়ে নারী পুরুষ সবাই, এখানে তো কোনো জেন্ডারের বিভেদ থাকার কথা না। কিন্তু তারপরেও আমাদের সুপ্রিম ল হচ্ছে কনস্টিটিউশন, সেখানে সুরক্ষাটা নিশ্চিত করে দেওয়ার পরেও নারীদের জন্য আলাদা করে অনেকগুলো আইন প্রণয়ন করা হয়েছে, করতে হয়েছে। সেটা আমি মনে করছি খুবই দুঃখজনক। এটা খুবই আনফরচুনেট যে আমরা কিন্তু নারীদেরকে তার মানে আমরা সমানভাবে দেখছি না। আমরা কি আলাদা কোনো প্রজাতি তো না, নিশ্চয়ই আমরা হচ্ছে মানুষ, তারপর হচ্ছে নারী, তারপর হচ্ছে পুরুষ। এতগুলো যে আইন করা হলো, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মানব পাচার, তারপর হচ্ছে পর্নোগ্রাফি আইন, তারপর যৌতুক নিরোধ আইন, তারপর অ্যাসিড নিক্ষেপ, সাইবার বুলিং, এসব। তো এতগুলো আইন করার পরেও আসলে কি অপরাধ কমেছে? আসলে কি নারীদের বিরুদ্ধে যে নির্যাতন হচ্ছে তা কি কমেছে? আর প্রত্যেকটি আইনের কিন্তু বেশিরভাগই কিন্তু সাজা দেখা যাবে যে ক্যাপিটাল পানিশমেন্ট, তার মানে একেবারে হাইয়েস্ট যে পানিশমেন্টটা মৃত্যুদণ্ড, সেটাই দেওয়া হয়েছে। তারপরেও এই যে আমরা দেখছি দিনে দিনে কিন্তু গ্যাং রেপের ফলে মৃত্যু, শিশুদেরকে রেপ, এগুলো কিন্তু অনেক বেড়ে গিয়েছে পরিসংখ্যায়। কিন্তু আমাদের এই অপরাধগুলোর পানিশমেন্ট কিন্তু মৃত্যুদণ্ড দেয়া আছে। তারপরেও কি অপরাধ কমেছে? অপরাধ কিন্তু কমেনি। কারণ হচ্ছে এখানে কিন্তু আইনের দোষ না, আমি বলবো এখানে হচ্ছে আইন প্রয়োগকারীর দোষ, এখানে হচ্ছে রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা তার দুর্বলতা। আর নারীদের যে বিষয়টা হয়, এত রকম হচ্ছে অত্যাচার নিপীড়নের শিকার হয়েও তারা কিন্তু আমরা কিন্তু বিচার চাইতে পারছি না। কারণ দেখা যায় যে প্রথমত পারিবারিক একটা বাধা থাকে যে আল্লাহ তুমি যদি এটা বলে ফেলো তাহলে আমাদের সামাজিক যে স্ট্যাটাস, মান সম্মান থাকবে না। তারপরেও যদি সে বাধা অতিক্রম করে ফেলে অথবা পরিবার যদি তাকে সাপোর্টটা দিয়েও ফেলে, তারপরে আইনের কোর্টের কাঠগড়ায় গিয়ে কয়জন দাঁড়াতে পারছে? কারণ যে প্রসেসটা সেটা খুবই কাম্বারসাম, সেটা কোনো মতেই নারীর ফেভার নয়, হ্যাঁ নারী বান্ধব নয়। তারপর প্রশ্নগুলো যেগুলো করা হয়, যে আমরা যে দেখছি হানি ট্র্যাপ, এটা কি ছেলেরা করছে না? এটা হানি ট্র্যাপ মেয়েরা করলে তখন এটা নিয়ে আমরা অনেক কথা বলা হয়, মেয়েদেরকে সবসময় দোষ দেওয়া হয়, নারীদেরকে দোষ দেওয়া হচ্ছে, কিন্তু পুরুষরাও কিন্তু হানি ট্র্যাপ শব্দটাই কিন্তু আমরা বুঝি যে মেয়েদের জন্য প্রযোজ্য, কখনোই চোখে ভাসবে না হানি ট্র্যাপ মানে ছেলে। হ্যাঁ, এটা কিন্তু কখনো আমরা এভাবে চিন্তা করব না। কিন্তু এটা কি উচিত? এটা তো উচিত না। আর হচ্ছে যখন বিচার প্রক্রিয়া একটা নারী গিয়ে যখন দাঁড়াবে, তাকে যেভাবে হেনস্থার শিকার হতে হয়, যেসব প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেগুলো কিন্তু খুব নারী বান্ধব যে আমি তা বলবো না। নিয়াতারা হক, আমি আসলে ফিরবো আপনার কাছে। যে কথাটি বলছিলেন ফাহমিদা আক্তার, যে নাগরিকের অধিকার, হ্যাঁ আমরা জানি যে একজন মডেলকে কিছুদিন আগে তুলে নেওয়া হয়েছে, পরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই যে নাগরিক হিসেবে একজন নারীর যে অধিকার, সেই বিষয়টা নিয়ে আপনার সাথে এরপরে আলোচনা করবো। একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে অন্য পক্ষে একটা বিরতি, এবার সাথেই থাকবেন ফিরছি বিরতির পর। আবারও স্বাগত অন্য পক্ষে। আজ কথা বলছি প্রেমের ফাঁদে পুরুষ, নারীর নিরাপত্তা নিয়ে আলোচনা কোথায় বা কেন নেই এই বিষয়ে। নিরাপত্তা হক, যেটি ফাহমিদা আক্তার শেষ করেছিলেন যে নাগরিক হিসেবে নারীর নিরাপত্তা, আপনি নারী পুরুষ বাদ দেন এবং সংবিধানে নারী পুরুষ সমান বলা হচ্ছে। অনেক আইন কানুন গত সরকারের আমলে হয়েছে, তার আগে হয়েছে, ভালো কথা, এখনও সংস্কার হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে নাগরিক হিসেবে একজন নারীকে আমরা আসলে কতখানি স্বীকার করি, রাষ্ট্র কতখানি স্বীকার করে, সেটি তো আসলে মাঝে মাঝে আমরা মানে বিস্মিত হই, এবং এটা সবসময়, এখন না,
সবসময় এই ধরনের ঘটনা, যদি সেই বিষয়টি, নারীর নিরাপত্তার বিষয়টি। আর একটা বিষয় হচ্ছে যে নারীকে তো আসলে নাগরিক তো পরের বিষয়, আপনি মানুষ হিসেবেই গণ্য করা হয় না। তারপরে হচ্ছে নাগরিক যখন আমরা বলি তখন সেখানে রাষ্ট্র চলে আসে, রাষ্ট্রের যে মানে মানুষ মাত্রই রাষ্ট্রের নাগরিক। এবং অবশ্যই আপনি যেটা বলছেন যে আসলে তো আমার নারী পুরুষ বিভেদই করার দরকার ছিল না, যদি আমি এখানে নাগরিকতা বা নাগরিক হিসাবে তাকে আমি গুরুত্ব দিই। কারণ হচ্ছে যে নাগরিক বলতে আমরা কি বুঝি, যে সে হচ্ছে যে রাষ্ট্র কেন তৈরি হয়, রাষ্ট্র তৈরি হয়েছে আমাকে বা নাগরিককে সে সকল সুযোগ সুবিধা দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে রাষ্ট্র আসলে এখন এই মুহূর্তে বা একটা বড় সময় ধরে আমরা দেখছি সে শুধুমাত্র যারা পাওয়ারফুল, যার কাছে শক্তি আছে, যার কাছে সম্পদ আছে, যে আসলে আমরা যেটা বলি মাসল পাওয়ার আছে, না হলে এই যে নাগরিক হিসাবে আমি নারী কখনোই সুযোগ সুবিধা পাই না। আমি যে কোনো প্রফেশনে, আমি সাংবাদিকতা করি, আমি একজন স্টুডেন্ট, আমি হয়তো কোনো পার্টিতে যাই, বা আমি একটা নাচি, আমি সংস্কৃতি কর্মী, যে কোনো কিছুতেই আমি যাই বা মডেলিং করে, দেখা যাচ্ছে যে আমি যদি আমাকে হত্যা করা হয়, যদি আমি কোনো নিপীড়নের শিকার হই, প্রথমেই আমাকে, আমরা যেটাকে বলি একদমই স্লাট স্লেমিং যেটাকে বলা হয়, যে আমার চরিত্র নিয়ে প্রথম আঘাতটা আসে আমার চরিত্রের উপর। আমি কেন রাতে গেলাম, আমি কেন তার সাথে গেলাম, আমি কি পোশাক পরে গেলাম, আমি কেন একা থাকি, আমি কেন এই সময় ওই লোকের সাথে মিশি। অর্থাৎ একজন হত্যাকারী সে যেহেতু খুবই পাওয়ারফুল, তখন তার আর কোনো চরিত্র নিয়ে কোনো আলাপ কিন্তু একদমই নারী তার কি করা উচিত ছিল, সে কি করে, তার এইটা না করলে সে কিভাবে বেঁচে যেত, অ্যাটলিস্ট সে যদি এবং জিয়াদার হক দেখেন আপনি এই বিষয়টি যে শুধুমাত্র আপনার সাধারণ মানুষ করে তাও নয়, মানে একদম আমি যদি বলি লেখাপড়া জানেন না এমন লোক করে তাও না, অনেক জ্ঞানী গুণীরাও, আমরা অনেক শিক্ষিত লোকদের মধ্যেও দেখি এই প্রবণতা। মেঘনা আলম কেন এই কাজটি করেছেন, পরিমণি কেন এই কাজটা করেছেন, এই বিষয় কিন্তু আমরা দেখি যে সবার আগে তার দিকে আঙুল তোলা। আরেকটা বিষয় আপনি যেটা বলছেন, যখন আপনি নাম উচ্চারণ করলেন তখন আমি বলি মেঘনা আলম বা পরিমণিকে তো কিছু মানুষজন তাদের জাতেই তুলেন না, কারণ একটা ধারণাই রয়েছে যে এই জগতে যারা আসেন তারা ভালো মেয়ে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। তার মানে নারী কোন জগতে গেলে, যদি নারী হচ্ছে আপনার শিক্ষকতা করে, অ্যাটলিস্ট নারী যদি নার্সিং পেশায় থাকে, তার মানে কেয়ার গিভিং পজিশনগুলোতে যদি নারী থাকে তাকে দেওয়া যায়। কিন্তু যখন আপনি এই পজিশনে যাচ্ছেন, আপনি মিডিয়ায় কাজ করছেন, আপনি মডেলিং করছেন, তার মানে নায়ক হচ্ছেন। আমাদের দেশে এক নায়ক তো দিনের পর দিন বিয়ে করে যাচ্ছে, বিয়ে করছেন, বাচ্চা হচ্ছে, বিয়ে করছেন, বাচ্চা, তার কিন্তু চরিত্র নিয়ে কোনো কাটাছেঁড়া নাই। কিন্তু দেখেন একজন নারী, তাকে কি অভিযোগ যে সে প্রেমের ফাঁদ পেতেছেন, এবং রাত্রেবেলা এইভাবে সে কি কোনো দাগি আসামি, সে কি জঙ্গি, সে কি মাদকের ব্যবসা করে, মানে তার থেকে খুনি, এত কিছু না, একটা প্রেমের হাত পেতেছেন, এই জন্য রাত্রেবেলা তাকে যেভাবে তুলে নিয়েছে। অবশ্যই এটা এক ধরনের নারীদের জন্য একটা মেসেজ আসলে, যে তোমরা বার বেরো না। এটা আমি আপনার কাছে এই আইনি বিষয়টা একটু জানতে চাই, নাগরিক হিসেবে আসলে একজন যে কোনো নাগরিককে নারী বাদ দেন, এই বিষয়টি আসলে, এবং যেটি জিয়াদার হক বললেন যে একটা মেসেজ যে বেশি বার বেরো না, এইটি আসলে আইনের দৃষ্টিতে যদি আপনি ব্যাখ্যা করেন, যে এই যে তুলে নেওয়া বা এই ধরনের ঘটনা, পরিমণির ক্ষেত্রে আমরা দেখেছি বাড়ির ভেতরে অ্যালকোহলের বোতল রেখে তারপরে তাকে তুলে নেওয়া হয়েছিল। জি জি, ধন্যবাদ। এই মেঘনা আলমের ঘটনা কিন্তু একই হলো। তাকে কিন্তু যখন দরজা নক করছে, আমরা তো তখন লাইভ দেখছি, তাকে কিন্তু বাইরে থেকে বলা হচ্ছিল একবার যে তার বার্থ সার্টিফিকেটের জন্য এসেছে, আরেকবার বললো যে আপনার বাসায় ড্রাগস আছে ওই জন্য, মাদক আছে ওই জন্য আসা হয়েছে। কিন্তু এটা কি আসলে নিয়ম? এখানে মেঘনা আলম, সে মডেল, সে লাইভে এসেছে, এগুলো বাদ দিলাম, সে যদি লাইভে না আসতো তাহলে তো আমরা এই বিষয়টা জানতাম না। তাকে কিভাবে আটক করা হয়েছে এই বিষয়টা কোনোভাবেই আলো দেখতো না। তো পরিমণির ঘটনাও একই। তো এখানে কি শুধু নারীরাই দোষী? তাকে সে কিন্তু বলছিল, জোরে জোরে বলছিল যে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল করা হয়েছে, আমাকে সিটি কর্পোরেশন থেকে কল করা হয়েছে, ইসা অ্যাম্বাসেডর পাঠিয়েছে। তাহলে ইসা অ্যাম্বাসেডর যদি তার কথা, আমি বলছি না যে সে নির্দোষ, যে কোনো অপরাধী, সেটা নারী হোক পুরুষ হোক, যে কোনো অপরাধী যদি কোনো অপরাধ করে থাকে, এরকম যদি কোনো সাসপিশন থাকে, তাকে আইনের আওতায় আনতে হবে, অবশ্যই আনতে হবে। কিন্তু আইনের আওতায়ও আনতে হবে আইনি প্রক্রিয়ায়।
আইনের বহির্ভূতভাবে না। এই এই ইনসিডেন্টে আমরা যেটা দেখেছি এখানে কিন্তু পুরোটাই হচ্ছে আইন বহির্ভূত। নারী নিরাপত্তার জায়গাটি যদি একটু বলেন যে তাহলে সেই ক্ষেত্রে সাধারণ নারীদের ক্ষেত্রে অথবা যে কোনো নারীদের ক্ষেত্রে মেসেজটা কি যায় আইনি দিক থেকে, যেটি আসলে আমি জানতে চাই, আমি ভীতির কারণ আছে কিনা? যে এখানে শুধু নারী না, এই যে ইনসিডেন্টটা আমরা দেখলাম এখানে নাগরিক সুরক্ষার প্রশ্ন চলে এসেছে। এখানে নাগরিক সুরক্ষার জন্য একটা ব্যাড মেসেজ যাচ্ছে যে ইউ আর নট সেফ। এটা কিন্তু আমরা আগে সরকারের সাথে একটু মিলাতে পারছি, যে আগে সরকারে যেভাবে হুটহাট গুম হয়ে যেত, যদি কোনো কারো পার্সোনাল ইন্টারেস্টে যদি এফেক্ট করতো, তাহলে তো এখানে সেটাই হলো ক্ষমতার অপব্যবহার কিভাবে করা যায়। একজন সৌদি অ্যাম্বাসেডর, তার সাথে যদি তার কোনো সম্পর্ক থেকে থাকে, সেটা হানি ট্র্যাপ হোক, আসল হোক, যাই হোক, এটা এখনও হচ্ছে যে আমরা জানি না, কিন্তু যদি থেকে থাকে সেটা তাহলে তো ইকুয়ালি সৌদি অ্যাম্বাসেডরেরও দোষ। একই সাথে আমি যদি একটু জিনাতার হক জানতে চাই যে তাহলে আসলে নারী অধিকার কর্মী যারা রয়েছেন তাদের আসলে দায়িত্বটা এখানে কি বর্তায়, এবং সব ক্ষেত্রে সবার জন্য, সব নারীর জন্য, সে যে দলের হোক, যে মতের হোক, যেই পেশার হোক, কথা বলাটা কতটা জরুরি এই মুহূর্তে? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা খালি বলি রিস্কের জায়গাটা। একটা হচ্ছে আমরা সঠিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি না, এটা ঠিক। দ্বিতীয় যেটা আমরা পাচ্ছি না সেটা হচ্ছে সাধারণ মানুষ, তারা কিন্তু এই যে একটা ইস্যু যে মেঘনা আলম তার দোষী কি নির্দোষ সেটা জানি না, কিন্তু পুরো সোশ্যাল মিডিয়াতে মনে হচ্ছে যে মেঘনা আলম একটি অতি খারাপ একটি মেয়ে, এবং সেই দায় এই যে আমরা এটাকে বলি আমাদের ভ্যালুস বা আমাদের নর্মস, আমাদের চিন্তা ভাবনা, আমাদের বিশ্বাস নারীকে দিকে নিয়ে নারী বিদ্বেষী যে এই জিনিস কিন্তু মানে মেঘনা আলমের হয়তো দেখা যাবে বিচারে, আমি জানি না, যদি সে নির্দোষ প্রমাণও হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু মিডিয়াতে তাকে যেটা বলি মিডিয়া ট্রায়ালে তাকে দোষী সাব্যস্ত করেই ফেলেছে অলরেডি, তাকে আমরা আর নেব না। হ্যাঁ, এই যে এই সমাজে নেব না, পাতে নেব না, সবচেয়ে বড় রিস্ক। আর আপনি যে প্রশ্নটা করলেন নারী অধিকার কর্মীদের কাজটা কি, অবশ্যই নারী অধিকার কর্মী দল মত নির্বিশেষে, এবং আমরা যেটা সবসময় বলি যে আমরা কখনো কোনো রেজিমের মুখপাত্র না। আমরা যখনই কোনো সময় নারী তার এই নির্যাতনের মুখে পড়বে, যাকে দ্বারাই পড়বে, আমরা এই কথাগুলো বলবোই, তাতে কারো ভালো লাগলে লাগবে, না লাগলে নেই, কারণ আমাদের এটা বলতেই হবে। এবং শেষ 10 সেকেন্ডে ফাহমিদা আক্তার, আইনের দৃষ্টিতে আসলে তাহলে কি করা দরকার? আইনের মানে দৃষ্টিতে নারী অধিকার কর্মীরা তো এই করবেন, এখন আমরা আইন থেকে আসলে কি পেতে পারি? আইন থেকে আমরা আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু অলরেডি দেখেছি রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকার করা হয়েছে যে এখানে ব্যাপক অনিয়ম হয়েছে। তো আমরা চাইবো যাতে এটা অ্যাড্রেস করা হয়, অ্যাড্রেস করে মেঘনা আলমকে মিডিয়া ট্রায়ালে যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়া ট্রায়ালে হয়েছে, এটা সাইড রেখে তাকে অ্যাকচুয়াল জাস্টিস যাতে সার্ভ করা হয়। অনেক ধন্যবাদ ফাহমিদা আক্তার এবং জিনাতারা হক। আমরা চেষ্টা করলাম যে এই ধরনের বিষয়, যে ধারণাগুলো আসলে সমাজ থেকে স্প্রেড করা হয়, ধারণাগুলো ছড়িয়ে দেওয়া হয়, সেগুলোর বিরুদ্ধে আমরা কথা বলার চেষ্টা করি। আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা নিশ্চয়ই কথা বলবো। ধন্যবাদ জিনাতারা হক, ধন্যবাদ ফাহমিদা আক্তার। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।